ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। জাদু শহর ঢাকা পর্ব 1। আব্বা, আমি ঢাকা যাবো। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে চিরায়িত গম্ভীর মুখে ছেলের দিকে তাকালেন আফজাল সাহেব। পাশে নতজন মুখে দাঁড়িয়ে আছেন পলি আক্তার। ছেলেকে বারবার চোখের ইশারায় চুপ করতে বলছেন, কিন্তু পলাশ চুপ চায় না। সে এক বুক সাহস নিয়ে আজ আব্বার সামনে হাজির হয়েছে। আফজাল সাহেবকে নিরুদ্বেগ ভঙ্গিতে আবারও খবরের কাগজে মনোনিবেশ করতে দেখে কিছুটা ভরকে গেল পলাশ। সে সাহস আবারও সঞ্চয় করে বলল, আব্বা, আমার কথা এড়িয়ে যাবেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু আমি ঢাকা যাব, ঠিক আছে? খবরের কাগজে মুখ রেখেই নিরেট গলায় বলল আফজাল সাহেব। পলাশ চমকে মায়ের দিকে তাকাতেই ভদ্রমহিলা থমথমে মুখে দুপাশে মাথা নাড়লেন। পলাশ আজ দমে না। ফের আফজাল সাহেবের সামনে গিয়ে গমগমে গলায় বলল, আব্বা, আপনি আমাকে কথা দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক বোর্ডে স্ট্যান্ড করলে যা চাইব তাই দিবেন। আফজাল সাহেব খবরের কাগজ রেখে সরাসরি পলাশের দিকে তাকালেন। চোয়ালে পর্বত সম গম্ভীরতা নিয়ে সরাসরি ছেলের দিকে তাকিয়ে সপাটে প্রশ্ন ছুড়লেন, আমি বলেছিলাম যা চাইবে তাই দিব। তুমি আমার কাছে কিছু চেয়েছো? কটাক্ষ প্রশ্ন মানে পলাশের দ্বিধা জড়িত দুচোখ মায়ের দিকে ছুটে গেল। পলি আক্তার অসহায় হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। আফজাল সাহেব রকিং চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে জলগম্ভীর গলায় বললেন, তুমি আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়েছ, অ্যান্ড আই ডু নট এগ্রি উইথ দ্যাট। পলাশ ঠোক গিলে শুকনো চৌচিরে গলাটা সিক্ত করে বলল, আব্বা, আমি আপনার কাছ থেকে একটু কিছু লুকিয়েছি। আতঙ্কে যেন আগুনের মতো ন্যানো সেকেন্ডে ছড়িয়ে পড়ল আফজাল সাহেবের সারা শরীরে। তিনি নাগাসাকির বোমা বিস্ফোরণের মতো জ্বলে উঠলেন। লুকিয়েছ মানে? তুমি কি কোনো ক্রাইম করেছো? পলাশ মৃদু হেসে বলল, মাথা নাড়ল। আমার আব্বা আমাকে সেই শিক্ষা দেয়নি তো। আফজাল সাহেবের বুকে ধসে পড়া পাথরের স্তূপ যেন হঠাৎ করেই কোথায় মিলিয়ে গেল। তবুও তিনি পুরোপুরি শান্ত হতে পারলেন না। ব্যস্ত গলায় বললেন, আমাদের কাছ থেকে কিছু লুকিয়েছ, তুমি সেটা বলো। আফজাল সাহেবের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। পলাশ প্রলম্বিত শ্বাস ফেলে প্যান্টের পেছনের পকেট থেকে অ্যাডমিশন টেস্ট পেপার বের করে আফজাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, আগে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম, সেজন্য এতদিন জানাইনি। আজ যোগ্যতা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, আব্বা। আফজাল সাহেব কাগজটা হাতে নিলেন। উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি দেখা মাত্রই চমকে উঠলেন। গর্বে তার বুক ভরে উঠল। এই ভেবে তার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছেন। ভেতরে ভেতরে খুশি হলেও হাসিটা বরাবরের মতোই দেখা দিলেও না দম্ভ বটে। গুরু গম্ভীর বৈশিষ্ট্যের দাম্ভিক লোকটা ভেতরে আজ হঠাৎ করেই ইচ্ছে পোষণ করলো ছেলেকে একটিবার জড়িয়ে ধরতে, তবে নিজ হাতে তৈরি জাদ্রেল স্বভাবের জন্য পারলেন না শক্ত খোলস থেকে বেরিয়ে ছেলেকে বুকে টেনে নিতে। আফজাল সাহেব বরাবরই গম্ভীর, স্বল্পভাষী আর এক কথার মানুষ। তার কথার উপরে আর কারোর কথা চলে না এই পরিবারে। তাই তো স্ত্রী পলি আক্তার অসহায় চোখে শুধু ছেলের দিকে তাকিয়ে আছেন। আব্বা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, খুব ভালো সাবজেক্ট, মাইক্রোবায়োলজি। হল টল সব রেডি, শুধু আপনার অনুমতির অপেক্ষা। আমাকে নিরাশ করবেন না আব্বা। ঢাকা কি তোমার মামার বাড়ি মনে হচ্ছে? যখন ইচ্ছে যাবে, যখন ইচ্ছে আসবে। আব্বা, বড় বাসে 2 ঘন্টা লাগে ঢাকা যেতে। আফজাল সাহেবের মুখ কঠিন করে বললেন, আমাদের গ্রাম থেকে সদরে যেতেই 2 ঘন্টা, তারপর সদর থেকে বাসে উঠলে আরো 2 ঘন্টা, জ্যামে পড়লে সারাদিনের ব্যাপার। তুমি থেকেছো আমাদের ছেড়ে? পলাশ দাম্ভিক কণ্ঠে বলল, আমি ছেলে মানুষ আব্বা, রিস্ক না নিলে জীবনে কিছু করা সম্ভব নয়। আমি এই রিস্কটা নিতেই চাই।
আফজাল সাহেব হঠাৎ করেই বুকের ভেতরে তীব্র চাপ অনুভব করলেন। বাঁ পাজরে হাত চেপে কুঁজো হতেই পলাশ ছুটে গেল। আফজাল সাহেবকে ধরে চেয়ারে বসালে পলি আক্তার ছুটে গিয়ে স্বামীকে পানি এনে দিলেন। আফজাল সাহেব হাঁপাচ্ছে। প্রতিটি মানব জীবনে এমন কিছু অতীত থাকে যা থেকে আমরা কোনোদিনই পুরোপুরি বের হতে পারি না। জোকের মতো তা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে হৃদয়ের গভীরে। আর সময়, সে তো এক নিষ্ঠুর খেলোয়াড়। সুযোগ পেলেই অতীতকে টেনে আনে সামনে, গোলচক্রের মতো আবারও ঘুরিয়ে দেয় সবকিছু। অতীত যখন তার শুধু স্মৃতি নয়, হয়ে ওঠে বর্তমানের ছায়া। আফজাল সাহেবরা ছিলেন যমজ দুই ভাই, আফজাল ও আফজালান। পটুয়ালী ইউনিয়নের ইতিহাসে প্রথমবারের মতো দুজনেই একসঙ্গে চান্স পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গোটা গ্রামে খুশির হাওয়া, আর তাদের পিতা আলাউদ্দিন সাহেব যেন গর্বে আকাশ ছুঁয়েছিলেন। ছেলেদের ভবিষ্যতের আশায় জমি বন্ধক দিয়ে পাঠিয়ে দিলেন ঢাকায়। সময়টা স্বপ্নের মতো কাটছিল। আফজাল ছিলেন একটু গম্ভীর প্রকৃতির, আর আজলান ঠিক তার উল্টো। সে ছিল মিষ্টিভাষী, হাসি খুশি। কয়েক মাসের ব্যবধানে আজলান 2টা টিউশনই জুটিয়ে ফেললেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 9টিতে। নিজেও ভাইয়ের পড়াশোনার খরচ আজলান একাই চালাতেন। বাবাকে আর টাকা পাঠাতে হয়নি গ্রাম থেকে। শেষের দিকে আজলানও ভাইয়ের অনুপ্রেরণায় টিউশনি শুরু করেন। অবশেষে শেষ হয় অনার্স। সামনের কোরবানি ঈদ। আজলান বাড়ি ফিরে গেলেও আজলান থেকে যায় ঢাকায়। এক ছাত্রের মা জানিয়েছিল ঈদের আগের দিন পর্যন্ত পড়ালে 1500 টাকা বাড়তি দেওয়া হবে। ঈদের পরপরই ছিল সেই ছাত্রের মাধ্যমিক পরীক্ষা। তখনকার 1500 মানে এখন 50,000-এর কাছে। আজলান রাজি হন। ইচ্ছে ছিল বাড়ি গিয়ে সবাইকে ঈদের জামা কিনে দেবেন। সে কারণেই গরু কেনার মুহূর্ত মিস করে ফেলেন তিনি। ব্যস্ত শহরে থেকে যান। ঈদের আগের বিকেলে হাতে ব্যাগ ভর্তি নতুন জামা নিয়ে রওনা দেন গ্রামের উদ্দেশ্যে। হৃদয় খুশিতে ভরে উঠেছিল। এক অন্যরকম ঈদ হবে এবার। রোড পার হচ্ছিল আজলান। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে আসা এক দ্রুতগামী বাস মুহূর্তেই থামিয়ে দিয়ে যায় তার পথ চলা। ঢাকার চাকার নিচে পিষে যায় আজলান। রাস্তার পাশে ছিটকে পড়ে হাতের ব্যাগগুলো, ঈদের নতুন জামা কাপড়ে পরে এক তরুণের তাজা রক্ত। ঢাকা শহরের ব্যস্ততা থেমে যায় কিছুক্ষণ, কিন্তু পটুয়ালী গ্রামে আর কখনো আগের মতো ঈদ আসে না। তারপর আর আজলান সাহেবের ফেরা হয়নি গ্রামে। ঈদের গরু দেখা হয়নি, ভাই বোন কিংবা আব্বা আম্মা জন্য কেনা জামাগুলো তুলে দেওয়া হয়নি কারো হাতে। ব্যাগ ভর্তি স্বপ্ন আর বুক ভর্তি ভালোবাসা নিয়ে আজলান রাস্তায় পড়েছিল, তবু বেঁচে ছিল তখনও। সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, চোখ তুলে চেয়েছিল কারো দিকে, কিন্তু ওই শহরের মানুষগুলো বড়ই ব্যস্ত। কেউ ক্যামেরা হাতে ব্যস্ত, কেউ ব্যাগ হাতে বাস ধরতে দৌড়াচ্ছে, কেউ দাঁড়ায়নি তার জন্য। অতঃপর আজলানও আর ফিরল না। ঈদের সকলে যখন প্রতিটি মুসলিম পরিবারে উনুন আগুন জ্বলে, সেমাই রান্না হয়, তখন পটুয়ালী এক ঘরে কেবল কান্না আর মৃত্যু। আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি আজলান সাহেব। ভাইয়ের সেই রক্ত মুখ বারবার ভেসে ওঠে চোখে। তারপর আর ঢাকামুখী হননি তিনি। মাস্টার্স শেষ করেছেন গ্রামের এক সরকারি কলেজে। শহর ছেড়ে ফিরে গিয়েছিলেন শিকড়ে। এত বছর পরও কেউ ঢাকা শহরের নাম উচ্চারণ করলেই বুকটা কেঁপে ওঠে হঠাৎ। সে শহরে তিনি ছেলেকে কখনোই পাঠাবেন না। তিনি ছেলের দিকে তাকিয়ে প্রস্তর কঠিন মুখে বলে উঠলেন, ওই শহর আর নয়, তুমি আমার সামনে থাকবে। আমি আর কাউকে আজলান হতে দিব না। পলাশ আহত গলায় বলে ওঠে, আব্বা। আজলান সাহেব উঠে দাঁড়ালেন। তোমার চেষ্টাকে আমি সম্মান জানাই, তবে আমার ঢাকা যাওয়া হচ্ছে না। আজ আফাদের মতো গ্রামের কলেজ থেকে অনার্স শেষ করো। আব্বা, আপনি এভাবে আমার স্বপ্ন ভেঙে দিতে পারেন না। এবার কিছুটা সাহস নিয়ে পলি আক্তার এগিয়ে গেলেন। মাথার ঘোমটা টেনে স্বামীর সামনে দাঁড়িয়ে ম্লান গলায় বলল, ছেলেটা এত করে যখন। আফজাল সাহেব সব ব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে থেমে গেলেন পলি আক্তার। হঠাৎ পিছন পিছন থেকে বলে উঠল, আমার স্বপ্ন ভেঙে গেলে কিন্তু
আপনারাও আমাকে পাবেন না। আফজাল সাহেবের পদযুগল থেমে গেল। পিছন ঘুরে পলাশের দিকে তাকালে পলাশ বলে, স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না আব্বা। আপনারাও আমাকে বাঁচাতে পারবেন না। পলি আক্তার চমকে উঠলেন। ছেলের কাছে ছুটে যাওয়ার আগেই পলাশ নিজের ঘরের দরজায় গিয়ে আটকে ফেলল। বারবার দরজায় ধাক্কালেও দরজা খোলে না পলাশ। কান্নাকাটি জুড়ে বসলেন পলি আক্তার। কলেজ থেকে ফিরে পলাশের যমজ বোন নয়নতারাও কাঁদতে শুরু করলো মায়ের সাথে। 4 বোনের অতি আদরের একটি ছোট ভাই। অনেক সাধনার পর পাওয়া। স্ত্রী এবং মেয়েদের কান্নায়ও আফজাল সাহেব টলল না মোটেও। নিজ কক্ষে চলে গেলেন ডগডগে পায়ে। এভাবে কেটে যায় 3টি দীর্ঘ নিঃশব্দ দিন। ঘরের দরজা আর একটিবারের জন্য খুলেনি পলাশ। ছেলের শোকে পলি আক্তার ভেঙে পড়লেন। শরীরটা দিনকে দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ছেলের ঘরের সামনে বসেই থাকেন। স্বামীর সঙ্গে সব কথা বন্ধ করে দিয়েছেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অনেক আগেই। বাড়ির রান্না গোছগাছ সব দায়িত্ব এসে পড়েছে তারা আর নয়নের কাঁধে। পলাশ না খেয়ে থাকতে পারে না। ঘরের দরজা না খুললেও দরজার নিচ দিয়ে খাবার দিয়ে এলে চুপচাপ খেয়ে তুলে নেয়। পলাশের বড় 2 বোন শ্বশুরবাড়ি থেকে ছুটে এসে বাবাকে অনেক করে বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। শেষে রাতভর রাস্তায় কাটিয়ে ক্লান্ত চোখে হাজির হন তাদের স্বামীরাও শ্বশুরকে বোঝানোর আশায়। তবু আফজাল সাহেব নড়েননি। বহু প্রতীক্ষার পর সেই মুখখানা দেখেছিলেন তিনি। কত রাত যে শেষতায় কেটেছে তা কেবল তিনি আর প্রভুই জানেন। 4 কন্যার মাঝে একটি পুত্র সন্তান পলাশ ছিল সবার চোখের মণি। ছোট থেকে দুঃখ, কষ্ট, অভাব এসব শব্দ কখনো ছুঁতে পারেনি তাকে। আবার পরিবারের কঠিন শাসনও, ভালোবাসার ঘোরটেপা কোনো বিপথেও সে পা রাখেনি। পটুল ইউনিয়নের সবচেয়ে মেধাবী ছাত্র সে। ছেলের তার হাতের বাঁধনের থাকুক সব সময়, থাকুক চোখের সামনে, এটাই চান নিরাট ভদ্রলোক। 4র্থ দিনের দিন অসুস্থ হয়ে পড়লেন পলি আক্তার। সদর থেকে ডাক্তার আনা হয়। আপাতত সেলাইন চলছে। আফজাল সাহেব সকাল সকাল বেরিয়েছে, ফিরল একদম বেলা করে। তিনি সরাসরি গেলেন পলাশের ঘরের সামনে। দরজা গম্ভীর ভঙ্গিতে টোকা দিয়ে ডাকলেন, পলাশ দরজা খোলো। পলাশ যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। সে ছুটে এসে দরজা খুলে দেয়। আফজাল সাহেব ছেলের দিকে একটি টিকিট এগিয়ে দিয়ে ঠান্ডা গলায় বললেন, আমি খবর নিয়েছি পরশু থেকে ক্লাস শুরু হবে তোমার। কাল ফার্স্ট ট্রিপের টিকিট। যাও বন্ধুদের থেকে বিদায় নিয়ে এসো। তোমার জামা কাপড় নয়নতারা গুছিয়ে রাখবে। হঠাৎ করে পলাশ চাপটে ধরল আফজাল সাহেবকে। চমকে উঠে থমকে গেলেন আফজাল সাহেব। অনুভব করলেন তার ধূসর রঙের পাঞ্জাবির বুকের অংশ ভিজে যাচ্ছে। পলাশ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার পিঠের পাঞ্জাবির অংশ খামছে ধরে। চৈত্রের ক্ষরণে শ্রবণধারার চোখের কাল ভিজে আসে আফজাল সাহেবের। তার বুক ফেটে যাচ্ছে অদৃশ্য এক বেদনার ভারে। আলগোছে কষ্টের পাহাড় লুকিয়ে আফজাল সাহেব ছেলের কাঁধে হাত রাখলেন। পাশের ঘরের জানলা দিয়ে বাবা ছেলের এই আবেগঘন দৃষ্টি দেখে চোখের অশ্রু মুছলেন পলি আক্তার। পলাশ সোজা হয়ে ভেজা চোখে বাবার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা গলায় বলল, আব্বা আপনার শিক্ষা আমি সারা জীবন মনে রাখবো। আপনার মাথা নত হয় এমন কোনো কাজ কখনো করব না। আফজাল সাহেব মাথা নাড়িয়ে বললেন, আমি জানি আমার শিক্ষা কখনো ভুলো না বাবা, কখনো না আব্বা। আফজাল সাহেব আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছেলের কাঁধে হাত রেখে হঠাৎ করে ফুপিয়ে উঠলেন, তুমি আমার খুব আদরের পলাশ, আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে ঠুকরে উঠল। পলাশ চোখ মুছতে মুছতে বলল, আব্বা আমার আর একটা আবদার আছে। আফজাল সাহেব আবারও গম্ভীর হলেন। কি? পলাশ সাহস করে বলেই ফেলল, আমি ঢাকা যাওয়ার আগে ফুলকে বিয়ে করতে চাই। আপনি আজ রাতেই ব্যবস্থা করুন। আফজাল সাহেব একজন উচ্চশিক্ষিত মানুষ। ছেলের মুখে এমন উদ্ভট কথা শুনে জ্বলে উঠলেন। কি যা তা বলছো তুমি? পলাশ নিজেকে শান্ত রেখে তার ভেতরের অস্থিরতা বোঝালো, আব্বা আমার ফুল অনেক নিষ্পাপ। ওরে কেউ একটা ধমক দিয়ে কথা বললে কান্না করে দেয়। কেউ যদি ওরে এসে কিছু বলে সে যে উল্টো কিছু বলবে সেই সাহসটুকু ওর নেই। এলাকার বকাটে পোলাপানদের নজর পড়েছে আমার ফুলের ওপর। এখন আমি আছি তাই সাহস করে কেউ কিছু বলতে পারে না। আমি চলে গেলে তো
ওরা বসে থাকবে না। এজন্য আমি চাই ফুল আমার নামে হয়ে থাকুক। বিয়ে না করান, আংটি অন্তত পরিয়ে রাখুন, যাতে করে সবাই জানে ফুল পলাশের বাগদত্তা। না হলে আমি নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবো না আব্বা। এটা পাটুলি ইউনিয়নের ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত জানে। সেই মাইকিং গত 3 বছর ধরে তুমিই করেছো। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।